নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। বাণী বসুর লেখা প্রমিতার সঙ্গে। আমি প্রমিতাকে বিয়ে করেছি। আশ্চর্য, বিয়ে করে ফেলেছি আমি প্রমিতাকে। এইমাত্র রেজিস্ট্রি অফিস থেকে আসছি। অনুষ্ঠান করে বিয়ে থা প্রমিতা পছন্দ করে না, আর আমিও না। মাথায় টোপর, গলায় মালা, কপালে চন্দন টন্দন পরে বর সাজলে কিরকম বর্বর দেখাবে কল্পনা করতেও আমাদের হাসি পায়। যাই হোক, আনুষ্ঠানিক বিয়ে আর পুরুত নাপিত এও না হলেও রিসেপশন হবে। গ্রেট ইস্টার্ন বা রিতরেজ মতো কায়দার জায়গা না হলেও সোমনাথ হলে হবে। আমার বন্ধুবান্ধব, প্রমিতার বন্ধুবান্ধব, আমাদের কমন ফ্রেন্ডস, আমার আত্মীয় স্বজন, প্রমিতার আত্মীয় স্বজন সবাই আসবে। জাঁকজমক কিছু কম হবে না। খালি প্রমিতা বলে দিয়েছে ও কোণে টোনে সেজে ডেকোরেটরে সাজানো সিংহাসনে পটের পুতুলটি হয়ে বসতে টসতে পারবে না। আমার দেওয়া শকিং পিঙ্ক রঙের বালুচরিটি পরে ও আমার পাশে পাশেই ঘুরবে। হল থেকে দালান, দালান থেকে প্যাসেজ, প্যাসেজ থেকে আবার হলে। আমি আর প্রমি আর আমি সবাই দেখতে পাবে। কিছুদিন আগেও যারা অবিশ্বাস করেছিল তারাও দেখতে পাবে ভালো করেই, এবং আশা করি বিশ্বাস করতে বাধ্য হবে ব্যাপারটা। জানি না, ঠিক বলতে পারি না, তবে ছোট্ট একটু কাঁটা তাদের অনেকেরই বুকের মধ্যে বোধহয় হুলের মতো ফুটবে, জ্বালা জ্বালা করবে সেখানটায়। তো আমি কি করতে পারি? আমি তো বরাবরই বলে এসেছি আমি প্রমিতাকে বিয়ে করব, আর প্রমিতা আমাকে বিয়ে করবে। দুজনে গাড়িতে উঠলাম। আমার বাবা মা নেই, দিদি আর জামাইবাবু। প্রমিতারও মা বাবা নেই, দাদা আর বৌদি। এই কজন মিলে কোয়ালিটিতে গিয়ে সামান্য একটু সেলিব্রেট করা গেল। তারপর আবার গাড়ি। এবার আমরা আমাদের নতুন কেনা সল্টলেকের ফ্ল্যাটে যাব। সেখানে গত 6 মাস ধরে সব দেখে শুনে কেনাকাটা হয়েছে। প্রমিতা বলে গেছে, আর আমি সব কিনে গেছি। আমি বলে বলে গেছি, প্রমিতা কিনে কিনে গেছে। আলমারি, সুটকেস, খাবার টেবিল, সোফা কোচ, বাসনপত্র, গ্যাস স্টোভ, ফ্রিজ, বইয়ের আলমারি, র্যাক, কালীঘাটের পট, দক্ষিণ ভারতের নটরাজ, পেপার ম্যাসের বুদ্ধ, সব আমার সারা জীবনের সঞ্চয় থেকে কেনা। আমি বরাবর অল্প খরচে বিশ্বাসী, হিসেবি মানুষ, আর বন্ধুরা বলে কৃপণ। এখন তারা দেখুক আমি কি করেছি, কি কিনেছি প্রমিতার জন্যে, কোথাও কিপটেমি করেছি কিনা। আর 2-4 দিন পর যে রিসেপশন দেওয়া হবে, যেখানে মোগলাই বিরিয়ানি থেকে ভায়া স্মড, হিলসা, চিকেন, বাটার মশলা, কাশ্মীরি গ্রিলড মাটন, ফিশ তান্দুরি হয়ে পেস্তা, চকোলেট, আইসক্রিমে মসৃণভাবে পৌঁছে যাবার আয়োজন হয়েছে, সেখানেই বা কোনো কিপটেমি দেখানো হয়েছে কিনা। আরে বাবা, খরচ করো বললেই কি করা যায়? ওদের মতো পকেট প্যাকেট সিগারেট উড়িয়ে, বোতল বোতল হুইস্কি গড়িয়ে, যখন তখন ট্যাক্সি, যখন তখন হোটেল, বার, রেস্তোরাঁ, ছি! সত্যিকার খরচ করবার সময় আসতে দাও, তা নিশ্চয়ই করব, নির্দ্বিধায় করব। যেমন এখন পেশায় আমি গবেষক, আর প্রমিতারও একটা পেশা আছে। অবশ্য সেটাকে পেশা না বলে নেশা বলাই ভালো। প্রমিতার আগে লেখার বাতিক ছিল, সেই বাতিকের ফলেই আজও লেখিকা, নবতম, বিস্ময়কর, সাড়া জাগানো লেখিকা। মাত্র 23 বছর বয়সে আমাদের দেশের সমস্ত পুরনো কনভেনশন ভেঙে যুবতী প্রমিতা রাতারাতি একাডেমি পুরস্কার পেল। বিশেষ করে বারাঙ্গনাদের নিয়ে লেখা ওর দুর্ধর্ষ উপন্যাস নগরীর নটির জন্যে।
পুরস্কার বিতরণী সভার অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম। দেখলাম প্রমিতা ইলেকট্রিক ব্লু শাড়ি গায়ে জড়িয়ে স্মার্টলি এগিয়ে গেল। গোল্ড ফ্রেমের চশমায় বিদ্যুৎ ঝলকালো। তীক্ষ্ণ নাক, তীক্ষ্ণ চিবুক, চোখের কোণা থেকেও যেন তীক্ষ্ণতা বর্ষার ছোট ছোট ফলার মতো চতুর্দিকে ছিটকে ছিটকে যাচ্ছে। প্রতিটি স্টেপে জিনিয়াসের স্বাক্ষর। যেভাবে পায়ে পায়ে স্টেজে এগিয়ে গেল, হাই পাওয়ার চশমা সামান্য হোঁটচ খেয়ে যেভাবে সামলে নিল, প্রেসিডেন্টের হাত থেকে নম্র সম্ভ্রান্ত তীক্ষ্ণ হাসি হেসে পুরস্কারটা নিল, মাথা সামান্য ঝুঁকিয়ে বাউ করল, অদ্ভুত। এরকম আমি আর দেখিনি। কেউ দেখেছে বলেও তো জানি না। সেই প্রমিতাকে নিয়ে নিজের ঘরে চলেছি, সুখের বাসায়, ভালোবাসায়। আমি অবশ্য সংস্কৃত জানি না, তবু ওই শ্লোকটা শুনে মুখস্থ হয়ে গেছে। মধুবাতা ঋতায়তে মধু ক্ষরন্তি সিন্ধব। আমি অত শত জানি না, কিন্তু প্রমিতা সব জানে। ওর বইয়ের ফরমাস মেটাতে মেটাতে আমি পাগল হয়ে গেছি। পাগল মানে অবশ্য মোটেই পাগল নই, মাতাল মাতাল পাগল, সুধাই মাতাল, আনন্দে পাগল। কত যে ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া, পুরাণ, কাব্য সংকলন, উপন্যাস, ছোট গল্প সংগ্রহ, কত যে দর্শনশাস্ত্র সমালোচনা গ্রন্থ ওর সংগ্রহে ছিল এবং জোগাড় করল, তার সীমা সংখ্যা নেই। সে এক এলাহি ব্যাপার। প্রমিতা বলেছে আমিও নাকি ওর এক খণ্ড চলন্ত এনসাইক্লোপিডিয়া। বিজ্ঞানের প্রয়োজনীয় খুঁটিনাটিও আমার কাছ থেকে বুঝে নেবে, আর নিচ্ছেও। ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, অ্যানাটমি। ল্যাখলের বৃত্তান্ত শুনে সেদিন বলেছিল, কাঞ্চন, আমার নতুন, সম্ভবত সবচেয়ে অ্যাম্বিশাস উপন্যাস হবে তোমার এই কৃষ্ণ গহ্বরের ওপর। নাম দিচ্ছে অ্যান্ড্রোমিডা। একটা পুরো গ্যালাক্সি জোড়া বিশাল সভ্যতার ধ্বংসের শেষ দিন। অদ্ভুত। কি কল্পনা শক্তি, কি দুর্ধর্ষ দৃষ্টি! বাপরে বাপ! ছাপোষা বিজ্ঞানের মাস্টার আমি। কাজই বা কি আমার অত কথায়? বললেই হলো স্তৈন। নিজের স্ত্রীর ঢাক নিজেই পেটাচ্ছে। বললেই হলো, চিনি তো সব্বাইকেই। গাড়িটা থামতে দুজনে নামলাম। প্রথমে আমি দরজা খুলে একপাশে দাঁড়ালাম, তারপর রক্তাম্বরা প্রমিতা। বাকি চারজন আগেই নেমে গেছেন। বলে গেছেন আমাদের যাবার দরকার নেই, আমাদের কাজ আগেই সেরে রেখেছি। দরজার তালা খুলে ভেতরে ঢুকলাম। দোতলার ফ্ল্যাট, দক্ষিণ খোলা। সামনের ডিনার টেবিলের ওপর একটি ভারী সুন্দর আধারে একটি ভারী সুন্দর বাতি জ্বলছে। সাদায় মেরুনে, হলুদে গোলাপিতে ঢেউ তোলা তোলা একটি ফুড ডেরেক ভেনাস। শোবার ঘরে দরজা খুলতেই রাশি রাশি দস্যি ছেলের মতো আমাদের গায়ে, মুখে, মাথায় ঝাঁপিয়ে পড়ল ফুলের গন্ধ। দেখলাম বিছানা ভর্তি খালি ফুল, ফুল আর ফুল। রজনীগন্ধা, বকুল, গন্ধরাজ, জুঁই, চাঁপা, বেল। আমাদের সবুজ সজ্জা একেবারে বাগান হয়ে আছে। ড্রেসিং টেবিলের ফুলদানে আবার মস্ত বড় একটা কেতকী। মরি মরি, কি গন্ধই ছাড়াচ্ছে! প্রমিতা দরজায় পা দিয়েই স্থির হয়ে গিয়েছিল। চোখে একটা অদ্ভুত দৃষ্টি, মুখে একটা অদ্ভুত হাসি। বলল, কাঞ্চন দেখো, আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি বললাম, সত্যি? নিশ্চয়, যখন আমরা নিচে গাড়িতে ওয়েট করছিলাম তখনই কোনো ফাঁকে দিদি আর বৌদিদি এই কাণ্ড করেছেন। কিন্তু কি সুন্দর কাণ্ড! প্রমিতা আমার দিকে অলৌকিক দৃষ্টিতে চাইল। ওর হাতে একটা মস্ত ব্যাগ। চট করে তার ভেতর থেকে একটা মোটা ডায়েরি আর একটা পাতলা কলম বার হয়ে এলো। খাটে রাশি রাশি ছড়ানো ফুলের পাপড়ির ওপর আরও একটি ফুল, খুব সম্ভব ম্যাগনোলিয়ার, যদিও আমি এ ফুল দেখিনি। ম্যাগনোলিয়ার মতো বসে পড়ে বলল,
কাঞ্চন, অদ্ভুত একটা প্লট মাথায় এসে গেল হঠাৎ। মাল্টি কালার্ড ভেনাস দেখো, অর্ধেক পুড়ে গলে আছে, হাত আগেই গেছে। আজ ওর মাথাও গেল, তবুও আছে, ও থাকবে। ঘরে ঢুকতেই দেখো ফুলের গন্ধ কিভাবে আমাদের আক্রমণ করলো। তোমার ওই মন্তব্যটা কি সুন্দর কাণ্ড, রেমিনিসেন্ট অব দ্য রামায়ণ, সমস্তই অদ্ভুত। লিখে ফেলি, হ্যাঁ? মিষ্টি হাসল প্রমিতা। হাসলে ওর ঠোঁটের কোনা দুটো কিরকম মোচড় খেয়ে ওপর দিকে বেঁকে যায়। কোনো লেখিকা যে এরকম হাসি হাসতে পারে তাও আমি এই প্রথম দেখলাম। কিন্তু আজকে আমি স্বামী, আমি প্রভু। ডায়েরির ওপর হাত চাপা দিয়ে হাসতে হাসতে বললাম, কিন্তু প্রমি, আজ আমাদের বাসর কাম ফুলসজ্জার রাত জীবনে কোনোদিন আর ফিরে আসবে না। আজকের প্লটটা না হয় 2-4 লাইনে সিনথেসিস করে রাখো, পরে হবে। প্রমিতা ঘাড় নেড়ে বলল, ইউ আর রাইট দেয়ার কাঞ্চন, অ্যাজ ডু ওয়েল আর। আমি একটা সিনপিসি করে রাখি বরং। নতুন বালিশ বুকে নিয়ে উবুর হয়ে পড়ল প্রমিতা। শনশন করে চলতে থাকলো কলম। পিঁপড়ের মতো খুদে খুদে অক্ষর ঝরঝর করে বেরিয়ে আসতে লাগলো জাপানি পাইলটের সূচি মুখ দিয়ে। প্রমিতার লাল লাল ঠোঁট দুটো মাঝে মাঝে নড়ে উঠছে, বোধহয় গল্পের পাত্রপাত্রীদের সঙ্গে সংলাপ বলছে, বলে বলে বলাচ্ছে তাদের। লিখতে লিখতে প্রমিতার পা থেকে লাল শাড়ি উঠে গেল খানিকটা। লালের পাশে আরো ফর্সা দেখাচ্ছে গোল গোল পায়ের গোছ। কাঁধ থেকে আঁচল খসে পড়ল। মণিবন্ধে মোটা সোনার বালা কাঁপছে। সোনার হাতে সোনার কাঁকন। কে কার অলংকার সত্যিই বলা মুশকিল। বাইরে খালপাড় থেকে হুতুম পেঁচে ডাকতে লাগলো। কম্পিত, সেদাক্ত, রোমাঞ্চিত কলেরবে প্রায় সমস্ত রাত প্রমিতা সিনথিস শেষ হওয়ার প্রতীক্ষায় বসে রইলাম। ঠিক ভোরের পাখি ডাকার মুহূর্তে ঘুমে রক্তাভ চোখ মেলে অনেক দূরের পথিকের মতো আমার দিকে চাইল প্রমিতা। তারপর তার হাত নুয়ে পড়ল, কলম খসে পড়ল আঙুল থেকে। ডায়েরির পাতা ভোরের হাওয়ায় ফরফর করে উঠতে লাগলো। বালিশের ওপর কাত হয়ে কতকালের ঘুম ঘুমোতে লাগলো বেচারি প্রমিতা। রিসেপশনে আমায় অভিনন্দন জানালো অনেকেই। ওকে তো কেউ জানালো না। বউকে কংগ্রাচুলেট করা কি শিষ্টাচার সম্মত নয়? ঠিক মনে না করলেও আমার সামান্য খারাপ লাগলো। জিনিয়াস না হতে পারি, কিন্তু নিজ মুখেই বলছি, আর কেই বা বলছে। থার্মোডাইনামিক্সের সেকেন্ড লয়ের ওপর আমার থিসিস কিন্তু খুব প্রশংসায় পেয়েছিল। গাইড হিসেবেও আমার দুর্দান্ত সুনাম। উচ্চারণে একটু বাঙাল টান আছে বলে ছাত্রছাত্রীরা প্রথম প্রথম আড়ালে একটু হাসাহাসি করে। আমি ওসব পাত্তা দিই না। তারপরে স্যার স্যার স্যার। আমার দেওয়া একটা স্কিমের ওপর এখন একটা ফুল ব্যাচ রিসার্চ করছে। জিনিয়াস নয়, কিন্তু আমি পরিশ্রমী, সৎ, উদার, কর্তব্যপরায়ণ। নেশা করি না, সুশৃঙ্খল জীবনযাপন করি, সৎ চরিত্র। চেহারা, আমি ফর্সা নই, কালো, জেট ব্ল্যাক। প্রমিতা বলে পুরুষ মানুষ ফর্সা হলেই তার অর্ধেক চার্ম নষ্ট। ওর উপন্যাসের হিরোরা নাকি সব কালো, আর সাইড হিরোরা কেউ কেউ ফর্সা, পুষ্ট, সযত্ন ললিত। একজোড়া মিলিটারি গোঁফ আছে আমার, মাথার চুল ক্লোজ ক্রপ। আমি পুরোপুরি একটা হিম্যান। তবে প্রমিতাকে কংগ্রাচুলেট করতে এদের বাধে কোথায়? খেয়ে সবাই ধন্য ধন্য করতে লাগলো। এই বাজারের সবচেয়ে দামি ক্যাটারারের সবচেয়ে দামি মেনু। ধন্য ধন্য করবে, এ আর বেশি কথা কি? এ আমার উপচে পড়া আনন্দের প্রকাশ। 50 টাকা প্লেট না 60 টাকা,
এসব নিয়ে আমি মাথা ঘামাইনি। পেস্তা আইসক্রিম মুখে নিয়ে আমার দিকে চুপি চুপি একবার চাইল প্রমিতা। ওর স্পেশাল ফেভারিট, মুখে দিলেই নাকি গলে যায়। ও বলে ফুলের সৌরভের মতন দেহ মন সব একসঙ্গে ভরে দেয়। এখন ওর চোখে মুখে সেই স্নিগ্ধ সুগন্ধের আবেশ। আইসক্রিমের মতো একটা নিতান্ত জৈব খাদ্যবস্তু মানুষের জিহ্বা অর্থাৎ একটি কমেন্দ্রিয়র আশ্রয়কে স্পর্শ এবং তুষ্ট করবার পর কি করে যে আত্মায় প্রবেশ করতে পারে তা এক প্রমিতাকে দেখেই বুঝেছি। ও বলে সাহিত্যের মধ্যে যেমন কবিতা, খাদ্যের মধ্যে তেমন আইসক্রিম। আমাদের সংক্ষিপ্ত সংসারে রান্নাবান্নার জন্য সন্ডা গন্ডা চেহারার একটি মহিলা কর্মী আমি রেখে দিয়েছি। নাম তার শিবু। অন্যান্য ফাই ফরমাস খাটবার জন্য আছে একটা হিন্দুস্থানি বাচ্চা, নাম মুন্না। ইনস্টিটিউট থেকে ফিরতে প্রথম দিন শিবু বললে, কি জলখাবার দেব গো বাবু? কেন, বৌদিদি নেই? ছিলেন তো সারা দুপুর, বিকেলের দিকে একটা ফোন এলো, ভীষণ ব্যস্ত হয়ে চলে গেলেন, কিছু তো বলে গেলেন না। আমি বললাম, তা যা হয় করো। তা শিবু যত্ন করেই দিলে। চিঁড়ে ভাজা, তার সঙ্গে কুচো কুচো আলু ভাজা, বাদাম ভাজা, মরিচ গুঁড়ো, সঙ্গে কফি। খেয়ে একটা তৃপ্তির ঢেকুর তুলেছি। শিবু আবার এসে দাঁড়ালো। রাত্রিরে কি হবে গো বাবু? যাক চলে, তার আমি কি জানি? বৌদি তো কিছু বলে গেলেন না। তোমার যা প্রাণ চাই করো। আপনি কি খান রাত্রিরে? আমি ভাবতে লাগলাম, তাই তো, কি খাই রাত্রিরে? খাওয়া দাওয়া নিয়ে তো কোনোদিন মাথা ঘামায়নি। মেসের ঠাকুর বেটা যেদিন যা ছাই পাঁচ ধরে দিত তাই খেয়ে এসেছি। ভেবেচিন্তে বললাম, রুটি বানাও আর বেগুন ভাজা বানাও, আর কি? আর সকালের মাছ আর আছে? না তো বাবু, সে তো সকালেই সব খেয়ে নিলেন। তাহলে তাহলে আলু ফালুর চচ্চড়ি বানাও। শিবু ওই একদিনই জিজ্ঞেস করেছিল, তাতেই আমার দৌড় আর প্রমিতা দৌড় বুঝে ফেলেছে। আর জিজ্ঞেস করে না, নিজেই বাজার করে, নিজেই রান্না করে, নিজেই দেয় থই, আর মুন্নাটাকেও কাজে লাগায়। কিন্তু প্রমিতার সেদিন ফিরতে রাত হলো প্রায় 9টা। ভীষণ উত্তেজিত। পাবলিশার ফোন করেছিল, অমুক ফিল্ম ডিরেক্টর ডেকেছে, নগরীর নটি ছবি হবে। সেই সব কথাবার্তা আলোচনা হতে হতেই নাকি এত রাত। ফিল্ম ডিরেক্টর শুনে আমি ঘাবড়ে গিয়ে বললাম, এরপর এসব জায়গায় একলা একলা একদম যেও না প্রমি, আমাকেও সঙ্গে নিয়ে যেও। প্রমিতা হাসল, সেই ঠোঁটের কানা তোলা অদ্ভুত হাসি। নিশ্চয়, কিন্তু এরকম বিনা নোটিশে তলবেলে তখন? বলতে বলতে প্রমিতা আমার গলা জড়িয়ে ধরে চুমু খেলো। রাত্রে আর কিছু খেলো না। ফিল্ম ডিরেক্টর অনেক খাইয়েছে, খিদে নেই, তাই একাই খেলাম। আমি খেলাম, শিবু খেলো, মুন্না খেলো। মুন্না প্রমিতার ভাগটাও খেয়ে নিল। ব্যাটার পেট ইলাস্টিকের মতো বাড়ালেই বাড়ে। রবিবার বেড়াতে যাব ঠিক করি। সারা সপ্তাহ খালি কাজ আর কাজ। শনিবারেও তো রেহাই নেই আমার। এক দঙ্গল ছেলের সঙ্গে মুখ গুঁজে পড়ে থাকতে হয় এই ল্যাবরেটরিতে। ট্রামে বাসে ঝুলতে ঝুলতে বাড়ি ফেরা। খোলা হাওয়ার সাধ্য কি আমাদের ছোঁই? ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানটি তো বেশ, তাই ঘুরে ঘুরেই বেড়াই। কত পুরনো স্মৃতি, বেশি পুরানোও নয়। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে জলের ধারে বসি। জলের মধ্যে প্রমিতার ছায়া ভাঙছে চুরছে আধুনিক ভাস্কর্যের মতো। পাশে আমার ছায়া কাঁপছে। অন্ধকার ঘন হয়, বেশ সুগন্ধি অন্ধকার। আমি ওর ডান হাতটা মুঠোর মধ্যে তুলে নিই, আর প্রমিতা শিউরে ওঠে। কি হলো?
প্রমিতার দুই ভ্রুর মাঝে খুব ছোট্ট একটা রেখা উঠেই মিলিয়ে যায়। কিছু না, কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে গেল। আমি খুব অপ্রস্তুত হয়ে পড়ি। তারপর দুজনে আবার বেড়াতে থাকি, দক্ষিণ থেকে উত্তরে, উত্তর থেকে পূবে, পূব থেকে পশ্চিমে। প্রমিতা খুব অস্থির, ছটফট করতে করতে বেড়াচ্ছে। আমি ওর অবস্থাটা ঠিকই বুঝি। খুব দুঃখিত গলায় বলি, আই এম সরি প্রমিতা। ও ভয়ানক শিউরে ওঠে। কাঞ্চন, ওই তোমার বড্ড দোষ, বড্ড অসময়ে কথা বলো। চিন্তাটাকে সবে গুছিয়ে এনেছিলুম, দিলে তো সব এলোমেলো করে। প্রমিতা ঘুরে ফেরে। ওর মাথার মধ্যে পুষ্পবৃষ্টির মতো ধ্বনি বৃষ্টি হয়, শব্দ বৃষ্টি হয়, আইডিয়া বৃষ্টি হয়। এক হিসেবে অসম্ভব টেনশন বেচারির। দিন যায়, রাত যায়, ভোর আসে। কাজ করি, বাড়ি ফিরি, দুটি মুখ এসে দেখি। নতুন কাটানো শিলের মতো শিবুর মুখখানা, আর নোড়ার মতন লম্বা মুন্নার মাথাটা। শিবু রাঁধে আর মুন্না বাড়ে, খাই দায়, মাঝরাতে ঘুম ভাঙে, তা হাত বাড়ায়। পাশে প্রমি, হাতটা আস্তে নামিয়ে দেয়। ও ঘুমিয়ে ঘুমিয়ে হাসে। আজ সারাদিন ধরে পড়েছি, কাঞ্চন মাথাটা টনটন করছে। সারা বিকেল গল্পের জট ছাড়িয়েছি, সারা সন্ধে লিখেছি, হাত কনকন করছে। কি ঘুম পাচ্ছে, কি ঘুম, কি ঘুম। ঘুমের মধ্যে অসহায়ের মতো তলিয়ে যেতে থাকে প্রমিতা। বছর ঘুরে গেছে, আবার এসেছে সেই দিন, সেই বৈশাখী পূর্ণিমা। সকাল থেকে ছুটোছুটি করে বাজার করেছি। বাগদা চিংড়ি, মুরগি, খুঁজে পেতে ভেড়ির ভেটকি, অসময়ের ফুলকপি, কড়াইশুঁটি, কাজু বাদাম, কিশমিশ, আর মস্ত বড় স্ল্যাব চকোলেট আইসক্রিম কিনে আগে থেকে ফ্রিজে ভরে রেখেছি। 10 জনে খেতে পারে এত বড়। কি জানি, হয়তো প্রমিতা মাছ টাছ সরিয়ে রেখে দেবে, মুরগি ছোঁবে না, পোলাও ঠেলে দেবে, বলবে আজ আমায় আইসক্রিম দাও। শুধু আইসক্রিম? তাই অনেকটা কিনেছি। সারাদিন ধরে একটু একটু করে যত খুশি খাক না প্রমিতা। আজ আর কাউকে ডাকিনি, কাউকে না। আমাদের দুজনের ছোট্ট সংসারে বড্ড ভিড়। আমার বন্ধু বান্ধব, প্রমিতার বন্ধু বান্ধব, প্রায় রোজ। পাবলিশার, উঠতি লেখক, পড়তি লেখক, গুণমুগ্ধ, আজকাল আবার ফিল্মের হিরো হিরোইনরাও কিছু কিছু আসতে লেগেছে। একটা সন্ধেও দুজনে একা হতে পায় না, হয় ওরা আসে, নয় আমাদের যেতে হয়। আজকে তাই কাউকে বলিনি। স্বার্থপরতা না একাল সেরেমি? না না, আজকের দিনটা শুধু আমাদের, গভীর গোপন, বিজন নীরব। আজ আর কেউ না। শিবু এক্সপার্ট লোক, রান্না সেরে ফেলেছে, তার আজ খুব আনন্দ। বৌদিদি হাত লাগিয়েছে, দাদাবাবু বাজার করেছে, যেন চড়ুই ভাতি হচ্ছে। মুন্নাটা আহ্লাদে চরকির মতো পাক খাচ্ছে। ভালো ভালো রান্নার খোসপাই ছেড়েছে, পেট ভরে রাজকীয় খাদ্য খাবে। ব্যাটা যেন হাওয়ায় উড়ছে। একটা বেল বাজলো, দরজা খুলে দিতেই আমি এগোলাম। প্রথমে ঢুকলেন নগরী নটির প্রডিউসার মিস্টার বনবিশাল বাজেরিয়া। পেছনে অদ্ভুত চেহারার এক যুবক, বিরাট লম্বা, আমার থেকে অন্তত 1.5 হাত উঁচু। মাথার মধ্যে যেন বোম্বাই সামোসা শোভা পাচ্ছে। ঠোঁট দুটোতে কি লিপস্টিক লাগিয়েছে? আঙুলগুলো কি রে বাবা, যেন রসে টুপটুপ করছে। আমার মুখ হাঁ। বনশীলাল আমার ভ্যাবাচাকা ভাব দেখে খুব খুশি হয়ে বললেন, বোম্বে থেকে সাজ্জাদ আজাদিকে নিয়ে আসলুম, বুঝলেন কি না মিস্টার মুখার্জি?
ও অরূপ কুমার টুমারকে দিয়ে নগরের নটির হিরো হবে না। ওরা ভেতরে ঢুকলো, কিন্তু বাইরে ও কিসের গোলমাল, পেছনে ও কি? দেখি পিলপিল করে কাতারে কাতারে আসছে মানুষ, পাড়া বেপাড়া দুপাড়া, যেখানে যত ছেলে মেয়ে যুবা যুবি এমনকি প্রৌঢ় প্রৌঢ়া ছিল, কোথা টের পেয়েছে জানি না, সব বিনা অনুমতিতে বিনা দ্বিধায় গর্জন করতে করতে আমার ২৭-৫০ বর্গফুটের ছোট্ট ফ্ল্যাটে ঢুকে পড়তে লাগলো। সাজ্জাদ আদাজি, সাজ্জাদ আজাদি, সাজ্জাদ সাজ্জাদ। শেষকালে শুধু হাজার হাজার ভীমরুলের গর্জনের মতো একটা সজ সজ আওয়াজ শোনা গেল। প্রতি মিনিটে সংখ্যা বেড়ে যাচ্ছে। ওরা ঢুকে পড়েছে আমার প্যাসেজে, ডাইনিং স্পেসে, শোবার ঘরে, বারান্দায়, পড়ার ঘরে। ঠেলাঠেলি করছে, মারামারি করছে, খিস্তি করছে। প্রথমে হাত জড়ো করে বাইরে যেতে বললাম, তারপর বেগতিক দেখে হাত পা চালালাম। মুন্না, শিবু, আমি আর বনশীলাল। কিল, চড়, ঘুষি, লাথি। সাজ্জাদ বাথরুমে ঢুকে পড়ল, প্রমিতা স্টোরে। বনশীলাল ঘুষি চালাতে চালাতে চেঁচাতে লাগলেন, আপনার তো একটা বন্দুক ভিয়া আছে মিস্টার মুখার্জি, লিয়াসুন জলদি। একটা লিকলিকে রোগা মেয়ে হঠাৎ মেঝের ওপর শটান শুয়ে পড়ে খুব সরু গলায় চিৎকার করতে লাগলো। আমার ওপর দিয়ে একবার হেঁটে যাক সাজ্জাদ, মাত্র একবার, যেন রাত কি চিড়িয়ার অঞ্জনার ওপর দিয়ে হেঁটেছিল। সাজ্জাদ হাঁটল না, কিন্তু আরো অনেকে হাঁটল, দৌড়ালো। তারপর ফোন, হাসপাতাল, থানা, অ্যাম্বুলেন্স, পুলিশ, দমকল। উফ! সব শেষ করে ঝামেলা চুকিয়ে যখন বনশীলাল, প্রমিতা আর সাজ্জাদ নামে ফিল্ম স্টারটিকে নিয়ে খেতে বসতে পারলাম, তখন রাত্রির 10টা। ঠেলাঠেলি আর মারামারিতে আমার ঠোঁটটা কেটে ফুলে উঠেছে। সারা ফ্ল্যাটে ভাঙা ফার্নিচার আর কাঁচের টুকরো ছড়ানো, কাদায় কাদা। শোবার ঘরে বিছানার ওপর পর্যন্ত রাশি রাশি কাদামাখা পায়ের ছাপ। শিবু আর মুন্না মিলে যত দূর সম্ভব পরিষ্কার করেছে, আমরাও হাত লাগিয়েছি। বিবাহবার্ষিকীর খাদ্যাগুলোর সদ্য ব্যবহারই হলো। আইসক্রিমটা ভাগ্যিস বেশি করে এনেছিলাম। মিস্টার বাজেরিয়া আবার ভেজিটেরিয়ান, তো তিনিই খেলেন বেশি। বাইরে পুলিশ ভ্যান অপেক্ষা করছিল, ওদের এসকর্ট করে নিয়ে গেল। এখন রাত 12টা। পড়ার ঘরে ডিভানের ওপর কাত হয়ে ঘুমিয়ে পড়েছে প্রমিতা। বাড়ি নিঝুম। সারাদিনের হল্লার পর যেন অস্বাভাবিক লাগছে এই নীরবতা। বাড়িটা যেন হানা বাড়ি। আমি একটা চেয়ারে একা বসে আছি, ভূতের মতো। সিগারেট ধরালাম। নেশা নেই, খাই না সাধারণত। এটা বনশীলাল ফেলে গেছেন। এক্সপার্ট স্কোয়াডদের মতো ধোঁয়া ছাড়ছি, ধোঁয়া গিলছি। গলাটা বেশ গরম গরম, তেতো তেতো লাগছে। ধোঁয়ার রিং ছুঁড়ে যাচ্ছি ওপর দিকে, নীল নীল রিং, একটার পর একটা, একটার পর একটা। স্প্রিংয়ের মতো পাকিয়ে পাকিয়ে ওপরে উঠে যাচ্ছে রিংগুলো। আহ, কি আরাম! নিচের ঠোঁটটা সবরি কলার মতো ফুলে উঠেছে। গাগতর ব্যথা। মদ্যজাতীয় কিছু একটা পেলে হতো। সাজ্জাদ একটা চ্যাপ্টা বোতল ফেলে গেছে, হিপ পকেটে ছিল। কি বস্তু জানি না, একটু বরফ জল মিশিয়ে খেলাম কয়েক ঠোক। শিবু ঘুমাচ্ছে, মুন্নাও ঘুমাচ্ছে, আর প্রমিতাও ঘুমাচ্ছে। খালি আমি প্যাট প্যাট করে জেগে আছি। চোখে ঘুম, মাথায় ঘুম নেই। বোতলটার অর্ধেকও শেষ করতে পারলাম না। কড়া জিনিস, ভালো, বোধহয় জার্মান টারমান হবে। এবার মাথাটা হালকা হয়ে আসছে, চিন্তা করতে পারছি পরিষ্কার। আলমারির ভেতর থেকে কিছু টাকা বার করলাম,
ওভারনাইট ব্যাগটা, শার্ট, প্যান্ট, গেঞ্জি, রুমাল, 2-1খানা বই আর ফাইল। ব্যাগের ভেতরে সব ঠেসে ঠেসে পড়লাম। চাবির থলেটা টেবিলের উপর রাখলাম প্রমিতার সামনে। চিঠি চাপাটি কিছু লিখবো নাকি? না, দরকার নেই। বেচারি প্রমি হয়তো আমার অনুপস্থিতি টেরই পাবে না। আজ যা তুলকালাম হলো, তারপর কাল থেকে ওর একটা উপন্যাস শুরু করাই সম্ভব। বেচারি। কিন্তু আমিই বা কি করি? কি বা আমার করার আছে? ছাপোষা বিজ্ঞানের মাস্টার, বই তো নয়। এইবার আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। বাড়ি ঘরদোর, কিছু কিছু অভগ্ন আসবাব, বাসন কোসন, টাকা কড়ি, শিবু, মুন্না, পাবলিসার, বনশীলাল, সাজ্জাদ সব রইল। আশা করি অসুবিধে হবে না বেচারির। পা টিপে টিপে বেরিয়ে এসেছি। কারো ঘুম না ভেঙে যায়। দরজাটা আস্তে টেনে দিয়েছি। ভোর হয়ে এসেছে। ফুরফুর করে ভারী সুন্দর একটা গা জুড়ানো হাওয়া দিচ্ছে। আহ! এতক্ষণ শুনছিলেন বাণী বসুর লেখা প্রমিতার সঙ্গে গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।